এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। গল্পের নাম অশ্রু শ্রাবণে একলা বৃষ্টি। লেখক ইফাত ইসলাম ইব্রাহিম। আমাদের ব্রেকআপটা যখন হলো তখন বাইরে ঝিমঝিমি বৃষ্টি পড়ছিল না, বরং আকাশটা বিশ্রী ভাবে মেঘলা হয়েছিল, সাথে ভ্যাপসা গরম। শ্রাবণ মাসের শেষের দিকে সেই ঘুমোর দিনগুলোতে যেমন হয়, শরীরে চটচটে ঘাম অথচ বৃষ্টি দেখানি। তন্ময় ওর ল্যাপটপ ব্যাগটা গুছাচ্ছিল। আমি বিছানার এক কোণে বসে ওর চার্জারটা হাতে নিয়ে আনমনে পেঁচাচ্ছিলাম। কোনো কান্নাকাটি নেই, কোনো বড় বড় সংলাপ নেই। আমাদের 3 বছরের সম্পর্কটা যে এভাবে একদম পানসে হয়ে শেষ হবে সেটা আমি ভাবিনি। তন্ময় হঠাৎ বলল, চার্জারটা দাও, দেখিনি। আমি ওর দিকে না তাকিয়ে চার্জারটা এগিয়ে দিলাম। ও সেটা নিয়ে বেগে ভরতে ভরতে বলল, আমার ওই নীল রঙের মগটা কি তোমার কাছে থাকবে নাকি নিয়ে যাব? আমি বললাম, নিয়ে যাও, ওটা তো তোমারই কেনা। না মানে তুমি ওটা পছন্দ করতে তো তাই বললাম। ওই গলার স্বরে সেদিন কোনো মায়া ছিল না। তবে এক অদ্ভুত যান্ত্রিকতা ছিল। হয়তো ফর্মালিটি পালন করছে। আসলে বিচ্ছেদ গুলো সবসময় কোনো বড় ঝগড়া দিয়ে হয় না। মাঝে মাঝে খুব ছোট ছোট বিরক্তি জমতে জমতে একসময় দেয়াল উঠে যায়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। হঠাৎ ও অনেক বেশি ক্রিয়া সচেতন হয়ে উঠল, আর আমি ওর জীবনে কেবল একটা অভ্যাস হয়ে থাকলাম। শ্রাবণী এই ঘুমট আবহাওয়ার মতো আমাদের মাঝখানে সব কেমন যেন ভারী হয়ে গিয়েছিল। তন্ময় দরজার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে তখন মাত্র 2-1 ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। ও একবার আমায় জিজ্ঞেস করলো, আর কিছু বাকি আছে? আমি শুধু মাথা নাড়ালাম। বললাম, বলার মতো অনেক কিছুই ছিল। যেমন কাল রাতেও তো আমরা এক থালায় ভাত খেলাম। আজ তুমি অন্য বাড়িতে থাকবে ভাবলে আমার বুকটা কেমন করছে। কিন্তু সেসব বলা হলো না। মানুষের ইগো বড় অদ্ভুত জিনিস। তন্ময় চলে যাওয়ার পর আমি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। গড়ির মোড়ে ও একটা রিক্সা নিল। শ্রাবণী বৃষ্টির ঝাপটা তখন জুড়ে আসছে। নিঃশ্বাস হুডাটা যখন ও টেনে দিল, মনে হলো আমাদের সম্পর্কের শেষ পর্দাটা পড়ে গেল। বড্ড বেশি দ্রুত ময়লা হয়ে গিয়েছিল পর্দাটা। হয়তো, নয়তো তা ফেলার তো প্রয়োজন ছিল না। হয়তো হয়তো প্রয়োজন ছিল, নয়তো পচা দুর্গন্ধ ছড়াতো। ঘরটা হঠাৎ বড্ড বেশি ফাঁকা মনে হতে লাগলো। ডাইনিং টেবিলে আধ খাওয়া জলের গ্লাস, মেঝেতে পড়ে থাকা ওর একটা ছেঁড়া মোজা, এসবের মাঝখানে দাঁড়িয়ে আমি বুঝলাম, নাটিকতা ছাড়া মানুষ বদলে যায়। শ্রাবণী এই ধারা জলে সব ধুয়ে যায় না। কিছু কিছু না বলা কথা ভেতরেই জমে পচে যায়। বুকে বা দিকটা একটু টনটন করছিল, কিন্তু আমি কাঁদলাম না। শুধু ফেনে স্পিডটা বাড়িয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বিচ্ছেদ মানে কেন মহাকাব্যে তেজটি না, বিচ্ছেদ মানে কেবল একটা সাধারণ মানুষের জীবন থেকে আরেকটা মানুষের নাম কাটা যাওয়া। ফেনে বেডগুলো বাতাসে ভারী স্তরটাকে কাটার আপ্রাণ চেষ্টা করছিল। কোনোভাবেই ঘরে গুমট ভাবটা কাটছিল না। সিলিং এর দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো আমাদের 3 বছরের স্মৃতিগুলো যেন ওই ফেনের সঙ্গে পাক খাচ্ছে। এক একটা পাক দিচ্ছে আর এক একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। বিছানার ডান দিকটা খালি, অথচ এই তো কয়েক ঘন্টা আগেও সেখানে তন্ময়ের ল্যাপটপটা ব্যাগটা রাখা ছিল। বিছানার চাদর বাজে ও শরীরে একটা অবয়ব এখনো যেন লেগে আসছে। হাত বাড়িয়ে ওটা মসৃণ করে দেওয়ার কোনো তাগিদ অনুভব করলাম না। ওটা ওভাবেই থাক। বিচ্ছেদের প্রথম রাতের শূন্যতাগুলো বড্ড বেশি শব্দ হয়। বাইরে বৃষ্টি বেগ বেড়েছে। টিনের চালি বা জানালার কার্নিশে বৃষ্টি সেই পরিচিত ছন্দটা আজ কেমন যেন বেসুরো শোনালো। আগে এমন বৃষ্টি নামলে তন্ময় বলতো, চলো বারান্দায় গিয়ে বসি, 1 কাপ কড়া করে চা বানাও তো। আজ ডাইনিং টেবিলে সে আধ খাওয়া জলের গ্লাসটা একা পড়ে আছে। ওর আটপোড়া সিগারেট যেমন আস্তেতে পড়ে থাকে, আমাদের সম্পর্কটাও কি আজ তেমনি এক উচ্ছেষ্টে পরিণত হলো? আমি পাশ ফিরলাম। বার্নিশে ওর গায়ে সে চিরচেনা পারফিউমের গন্ধটা খুব হালকাভাবে লেগে আছে। মানুষ চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া ঘ্রাণ আর অভ্যাসটা বড্ড অবাধ্য। তারা সহজে বিদায় নিতে চায় না। বুকটা আবার সেই আগের মতোই টনটন করে উঠল।
তবে এবার আর কোনো ইগো নয়, বরং এক গভীর একাকিত্ব আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। মাঝে মাঝে ভাবি, এই যে আমরা বিচ্ছেদের সময় খুব স্বাভাবিক থাকার অভিনয় করলাম, এটা কি আমাদের পরিপক্বতা, নাকি আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ঝগড়া করার মতো শক্তিটুকু ও অবশিষ্ট ছিল না? বিচ্ছেদ মানে আসলে শুধু সম্পর্ক শেষ হওয়া নয়, বিচ্ছেদ মানে নিজের ভেতরে একটা অংশকে জোর করে ছিঁড়ে ফেলা। রক্তপাত হয় না ঠিকই, তবে ভেতরে ভেতরে একটা নীল দাগ পড়ে যায়। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে বৃষ্টির শব্দটা এক ঘেরে হয়ে গেল। জানালার বাইরে ল্যাম্পপোস্টে ম্লান আলোয় দেখা যাচ্ছে বৃষ্টির ঝাপটা। তন্ময় হয়তো এতক্ষণে ওর নতুন ঠিকানা পৌঁছে গেছে। ওর কি একবার মনে পড়ছে এই রুমটার কথা, এই আটখাওয়া জলের গ্লাসের কথা, নাকি ও ল্যাপটপ খুলে নতুন কোনো প্রজেক্টের কাজে ডুবে গেছে? ক্যারিয়ার নেশা বড় অদ্ভুত, ওটা মানুষকে বড় বেশি নিষ্ঠুর করে তোলে। আমি চোখে বন্ধ করলাম। কান্নার দলাটা গলার কাছে এসে আটকে গেছে, কিন্তু আমি জানি কাল সকাল যখন ঘুম ভাঙবে তখন পৃথিবীটা বদলে যাবে না। রোদ রোদ উঠবে, রাস্তা দিয়ে রিক্সা চলবে, ডাইনিং টেবিলে নীল মুখটা থাকবে না। কেবল এটুকুই তফাৎ। হ্যাঁ, আসলে বিচ্ছেদ মানে কোনো মহাকাব্যিক ট্র্যাজেডি নয়। বিচ্ছেদ মানে কেবল প্রতিদিনই পরিচিত একটা আমরা থেকে বিচ্ছিন্ন হয়ে এক আমি হয়ে বেঁচে থাকা রলাই। রাত ৩টে। শ্রাবণীর সেই ঘুমন ভাবটা বৃষ্টি ধারে কিছুটা প্রমত্ত হয়েছে, কিন্তু মনের ভিতর যে মেঘটা জমি আছে তা কবে ঝরবে আমি জানি না। হয়তো কখনো ঝরবে না, কেবল ভেতর শেষেতে দেওয়ার মতো লোনা ধরে ঝুরঝুরে হয়ে ভেঙে পড়বে একদিন। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো, চায়ের পর্দা ছিঁড়ে আসা ফ্যাকাশে আলোটা চোখ বিঁধল। শ্রাবণীর সেই ঘুমন ভাবটা আজ নেই। রাতের বৃষ্টির পর আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ঘরের ভেতর ঘুমটটা যেন দেয়াল আর আসবাবপত্রের সঙ্গে লেপ্টে আছে এখনো। আমি অভ্যাস বশত বা দিকে হাত বাড়ালাম। ফাঁকা বিছানা, চাদর সেই অংশটা ঠান্ডা হয়ে আছে। ঠিক এই সময়টায় তন্ময় উসফুস করতো। ওর অ্যালার্মটা বাজার আগে আমি ওটা বন্ধ করে দিতাম। আজ কোনো অ্যালার্ম বাজেনি, কাউকে ডেকে দেওয়া তাগিদেও নেই। বিছানা ছেড়ে ডাইনিং রুমে আসতে চোখ পড়ল টেবিলের উপর। সেই আটখাওয়া জলের গ্লাসটা তখনও সেখানে। কাল রাতে ওটা সরানো শক্তি আমার ছিল না। গ্লাসের গায়ে ধুলো জমেছে নাকি আমার চোখের ভ্রম, জানি না। রান্নাঘর গিয়ে চা বসাতে গিয়ে হাতটা থমকে গেল। 2 কাপ চাই অভ্যাসটা 3 বছর সূর্যে রক্তে মিশে গেছে। আজ যখন 1 কাপের জন্য কেটলিতে জল মাপলাম, মনে হলো জলের পরিমাণটা বড্ড কম, বড্ড কৃপণ। তন্ময় ওর নীল মগটা নিয়ে গেছে, ওর কফি মেকারটাও নেই। সেলফির ওই কোণটা এখন খা খা করছে। অদ্ভুত ব্যাপার হলো, একটা মানুষ চলে গেলে তার সাথে সাথে ঘরে পানটা যেন অর্ধেক হয়ে যায়, অথচ উঠতো শুধু একজন মানুষ ছিল, কোনো আসবাব তো নয়। চা নিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। নিচের গলিটা গত রাতে বৃষ্টি কাদায় মাখামাখি। একদল স্কুল পড়ার ছেলে মেয়ে হই হই করে যাচ্ছে। পৃথিবীতে একদম আগের মতোই আছে। কারো ব্রেকআপে কারো কিছু যায় আসে না। কেবল আমার এই পরিচিত চৌহদ্দির ভেতরে একটা নিঃশব্দ ভূমিকম্প হয়ে গেছে। পকেটে ফোনটা কাঁপলো। এক মুহূর্তের জন্য বুকটা ধক করে উঠল। তন্ময় কি কোনো মেসেজ দিল? হয়তো লিখবে, আমার একটা ফাইল ফেলে এসেছি, কিংবা কেমন আছো। ফোনটা হাতে নিয়ে দেখলাম ওটা একটা টেলিকম কোম্পানি অফার। একটা তিক্ত হাসি আমার ঠোঁটে খেলে গেল। বিচ্ছেদের পর প্রথম সকালে আমরা যে মিরাক্কেল আশা করি তা আসলে কোনোদিন ঘটে না। মানুষ যখন যায় সে দরজাটা ভেতর থেকে নয়, একদম বাইরে থেকে তালা দেয়। আমি চায়ের কাপে চুমুক দিলাম। চা পানসে লাগছে, চিনি ঠিকই আছে, কিন্তু স্বাদ নেই। আসলে একা খাওয়ার কোনো স্বাদ থাকে না। 3 বছর আগে যখন একা থাকতাম তখন দিব্য লাগতো। তবে কি এই 3 বছর আমি নিজের স্বাধীন সত্তাকে তন্ময়ের অভ্যাসের কাছে বন্ধক দিয়ে দিয়েছিলাম? মেঝেতে ওর সেলাম মোজাটা এখন পড়ে আসছে। ওটা ডাস্টবিনে ফেলার জন্য হাতে নিতে বুকটা হু হু করে উঠল। কাল রাতে কাটতে পারিনি, কিন্তু আজ এই এক পাটি বাসি মোজা হাতে নিয়ে আমার চোখে জল এলো। বিচ্ছেদ মানে বোধ হয় এটাই। বড় বড় স্মৃতি যে এই তুচ্ছ মোজা, আটখাওয়া গ্লাস আর শূন্য নীলমগের জায়গাটা বেশি পোড়ায়। শ্রাবণী রোদটা কড়া হাত হতে শুরু করছে।
আমি মোজাটা ডাস্টবিনে ফেলে দিয়ে চোখে মুখে জল দিলাম। আয়নায় নিজেকে দেখলাম, ফ্যাকাশে মুখ, চোখের নিচে কালি। আমি কি আজ অফিসে যাব, নাকি ঘরে বসে ওই শূন্যতাকে আরো একটু আদর করব? মানুষ বলে সময় সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু চাবনি এই ধুয়ে যাওয়ার সকাল সাক্ষী দিচ্ছে ক্ষত সারে না। শুধু আমরা ওই যন্ত্রণার সাথে ঘরে করতে শিখে যাই। শ্রাবণীর সেই মেঘলা আকাশটা বিকেলের দিকে আরো ঘন হয়ে এলো। ঘরে আলো জ্বালাইনি, অন্ধকারে একটা নিজস্ব ভাষা আছে। সেই নিঃশব্দে কথা বলি। সেই ঘুমট ভাবটা এখন আর শরীরে নয়, আমার ফুসফুসে ভেতর সেদিয়ে গেছে। দম নিতে কষ্ট হচ্ছে। আমি আবারও বিছানায় শুয়ে পড়লাম। কোনটা আগের মতোই ঘুরছে, একঘেয়ে যান্ত্রিক, ঠিক যেমন ছিল আমাদের শেষ কয়েক মাস। আচ্ছা, তন্ময় কি এখন চা খাচ্ছে? ওর অভ্যাস মতো চিনি ছাড়া লিকার চা। ও কি একবারও ভাবছে এই অসময়ে আমি হয়তো একা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছি? না, ও জানবে না। মানুষ চলে যাওয়ার সময় সব অধিকার সাথে করে নিয়ে যায়, এমনকি খবর দেওয়ার অধিকারটুকু। আমার বুকের ভেতরটা হঠাৎ হাহাকার করে উঠল। কোনো চিৎকার নেই, কেবল চোখে চোখ দিয়ে তপ্ত লোনা জল গড়িয়ে কানের পাশ দিয়ে বালিশে মিশে গেছে। এই কান্নাটা বড় অদ্ভুত। এতে কোনো সান্ত্বনা নেই, কোনো দর্শক নেই। আমি কাঁদছি আমার নিজের জন্য, হারিয়ে যাওয়া ওই 3 বছরের জন্য, আর ওই আধ খাওয়া জলের গ্লাসটার জন্য, যেটা সাক্ষী হয়ে রইল আমাদের শেষ মুহূর্তে। তন্ময় জানবে না এই ঘরে প্রতিটা নিঃশ্বাস এখন কতখানি ভারী হয়ে উঠছে। ও জানবে না ওর ফেলে যাওয়ার ওই সেরা মোজাটা আমি বুকে চেপে ধরে কতক্ষণ মেঝেতে পড়েছিলাম। আমাদের কথা বলতে দেয়নি, কিন্তু আমার এই নিঃশব্দ কান্না কি ওর কানে পৌঁছায় না? মহাবিশ্বে কোথাও কি এই হাহাকার জমা থাকে না? টেবিলের উপর রাখা ঘুমের ওষুধে ফাইলটার দিকে তাকালাম। অনেকদিন ধরে ডাক্তার দেখিয়ে ঘুম আসতো না বলে এগুলো পড়েছিল। আজ মনে হলো এই বিষণ্ণতার চেয়ে ঘুম ঢের ভালো। এক দীর্ঘ ঘুমটহীন স্বপ্নহীন ঘুম, যেখানে কোনো শ্রাবণ থাকবে না, কোনো নীলমণির চিঠি থাকবে না। আমি একে একে ট্যাবলেট গুলো বের করলাম, হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এগুলো কি মুক্তি, নাকি এবার পালিয়ে যাওয়া জানি না। শুধু জানি এই শূন্যতা বই নিয়ে বেরানোর মতো শক্তি আমার নেই। জল ছাড়াই ওষুধগুলো গিলে ফেললাম। গলায় টিককুটে একটা স্বাদ লেগে রইল, ঠিক যেমন আমাদের সম্পর্কের শেষ দিকটা ছিল। বাইরে আবার ঝিমঝিমি বৃষ্টি শুরু হয়েছে। এবার আর ফাঁকি নেই, সত্যিকারে শ্রাবণ নেমেছে। জানার জানালার কাজ চুইয়ে জল নামছে, ঠিক যেন কারো চোখের জল। আমি বিছানায় গা এলিয়ে দিলাম। ফ্যানের শব্দটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। তন্ময় হয়তো এখন কোনো ক্যাফেতে বসে বন্ধুর সাথে হাসছে, কিংবা ল্যাপটপে নতুন কোনো কোডিং করছে। ওর ফোনে স্ক্রিনে আমার নামটা আর কোনোদিন ভেসে উঠবে না। ও জানবেও না যে এই বৃষ্টি রাতে আমি একা অন্ধকারে এক অনন্ত যাত্রার প্রস্তুতি নিয়েছি। ও ভাবে আমি হয়তো খুব অভিমান করে ওর সব ছবি ডিলিট করছি, কিংবা নতুন কোনো জীবন গুছিয়ে নিচ্ছি। কিন্তু আমি তো গুছিয়ে নিতে পারিনি, আমি কেবল হারিয়ে যেতে পেরেছি। আমার চোখের পাতা ভারী হয়ে যাচ্ছে। বুকটা আর আগের মতো টন টন করছে না, বরং এক নিথর শীতলতা ছড়িয়ে পড়ছে তার শরীরে। শেষবার মনে পড়লো সেই নীল রঙের মগটার কথা। ওটা নিয়ে যাওয়ার সময় ওর হাতটা কি একবারও কেঁপেছিল? আমার কান্নাটায় এবার গলার কাছে গলা পাকিয়ে এলো। কিছু না, কিন্তু না, এইবার ও বেরোনোর পথ পেল না। সব শান্ত হয়ে যাচ্ছে। তন্ময়, তুমি জানবে না এই বিচ্ছেদটা কতখানি দামি ছিল। তুমি জানবে না আমি তোমাকে ক্ষমা করতে চেয়ে পারিনি, কারণ তার আগে আমার সময় ফুরিয়ে এলো। শুধু একটাই চাওয়া, আমার হৃদয় বিধ্বস্তে বলয় কখনো তোমার রাজ্যে না আসুক, না হলে তুমি অস্তিত্বহীন হয়ে যাবে। বাস এই পর্যন্তই। ভালো থাকবেন।